किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली। তাদের যে ভাষায় তিনি আক্রমণ করলেন একেবারে শকুন শুয়োর এই ধরনের ভাষা, তার বিরুদ্ধেও যে কোনো দেশদ্রোহিতার মামলা এনে তাকে ধরে নেওয়া হতো না, এবং আমি বিশ্বাস করি না। এই ভারতবর্ষে এখন সবই সম্ভব। একজন পুণ্যার্থীরও যদি কোনো বিপদ হয়ে গিয়ে থাকে, মারা গিয়ে থাকে, তার দায় আমরা কখনো এড়াতে পারি না। এই কথাটা তিনি বলতে পারলেন। আমি আমন্ত্রণ জানিয়ে যদি লোককে মৃত্যুর মুখে ফেলে দিই, তাহলে দোষটা কার হয়? যে শঙ্করাচার্য তো তাহলে এই দলে পড়ছেন যে শকুন এবং এর কথা বলেছেন যারা। এই শঙ্করাচার্য বিশেষ করে প্রচন্ড যেভাবে বলেছেন এই যোগী সম্পর্কে, এই যোগীর সরকার সম্পর্কে, সেটা মানে কি বলবো, আর অত্যন্ত তিনি পদত্যাগ করতে বলেছেন। তিনি একদম বলেছিলেন এর মধ্যেই পদত্যাগ করা উচিত। আমাদের মোদিজির পরে যোগী আদিত্যনাথই হবেন ভারতের প্রধানমন্ত্রী। যে যারা আমরা গদি মিডিয়া বলি, যারা কুম্ভ কুম্ভ করছিল, তাদের একটা খুব বড় অংশ যোগীর সমালোচনায় কিন্তু মুখর হয়েছে। প্রায় স্থির হয়ে গেছিল যে যোগীকে সরিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং সে ব্যাপারে অমিত শাহ ভীষণ অনেকটা এগিয়ে গেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন এর মধ্যেই মহাকুম্ভের বিভিন্ন বিপর্যয় নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল উত্তরপ্রদেশের বিধানসভায় মুখ্যমন্ত্রী একটি বয়ান দিয়েছেন, লিখিত বয়ান লিখে নিয়ে এসেছিলেন। সেই বয়ানে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন বিরোধীদের উদ্দেশ্যে, সেটা কিন্তু খুব নজিরবিহীনই বলা যেতে পারে। যদিও যোগীর কাছে এটা নজিরবিহীন বলা যায় না, কেন যোগীর ভাষা সম্পর্কে তার কোনোদিনই কোনো সুনাম নেই। তো যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে, কুম্ভ এমন একটা স্থান যেখানে মানুষ যা চায় তাই পায়, শকুনেরা মৃতদেহ পায়, শুকরেরা ময়লা পায়, আর সংবেদনশীল মানুষরা সম্পর্কের সুন্দর ছবি পায়। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला, गिद्धों को केवल घास मिली, सुअरों को गंदगी मिली, संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली, आस्थावानों को पुण्य मिला, सज्जनों को सज्जनता मिली, गरीबों को रोजगार मिला, अमीरों को धंधा मिला, श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली, पर्यटकों को अव्यवस्था मिली, सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली, भक्तों को भगवान मिले। আপনারা জানেন এর মধ্যে বিরোধীরা, বিশেষ করে অখিলেশ যাদব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত বিরোধীরা কুম্ভের অব্যবস্থা, মানুষের মৃত্যু, সেখানকার জলের দূষণ, এসব নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। কিন্তু তার সঙ্গে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে, এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা, এমনকি মৃত্যুর পরেও যে প্রথম টুইটটি এসেছিল সেটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে আসেনি, এসেছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে পরে, এবং তারপরে মুখ্যমন্ত্রী এই টুইটটা করেন। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা খোলা আড্ডার অনুষ্ঠান করতে চলেছি। অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে এই আলোচনাটি। আমরা একে একে পরতে পরতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর ঘটনার দিক, প্রকৃত কি ঘটেছে সেদিক, মুখ্যমন্ত্রী এত ক্ষিপ্ত হয়ে যাওয়ার দিক, এবং সেই সঙ্গে তার রাজনৈতিক ব্যাখ্যা, সমস্তটা বিশ্লেষণ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতমদা, প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে আমরা ধাপে ধাপে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব খুব ইন্টারেস্টিং দিকে আমার মনে হয়। আমরা প্রথমে যদি এইটাকেই ধরি যে গতকাল যে ভাষায় তিনি বিরোধীদের এবং যারা সমালোচক বলা যেতে পারে, তার মধ্যে তো অবশ্যই কিছু স্বাধীন সাংবাদিক আছেন সোশ্যাল মিডিয়ায়, যারা লাগাতার এই অব্যবস্থা তুলে ধরেছেন, তাদের যে ভাষায় তিনি আক্রমণ করলেন, একেবারে শকুন শুয়োর এই ধরনের ভাষা ব্যবহার করে, এটা কেন, এরকম ক্ষেপে যাওয়ার কারণ কি, আপনি কি মনে করছেন এটা? দেখো সুব্রত, এই মুহূর্তে যোগী আদিত্যনাথের সামনে কার্যত আমি যা দেখতে পাচ্ছি তিনটে উদ্দেশ্য আছে, মানে এজেন্ডা আছে, এগুলো ওনাকে পূরণ করতে হবে। প্রথমটা পূরণ করতে হবে ওনাকে
যে এইটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যত ধর্মের আছে তার সবার উপরে হচ্ছে মহাকুম্ভ, এবং তিনি সেটাকে পরিচালনা করেছেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রমাণ করতে হবে যে যা যা অব্যবস্থা হয়েছে বলে বলছে এগুলো সম্পূর্ণ উপেক্ষণীয়, উপেক্ষা করার মতো। কেননা যে পরিমাণ সাফল্য এই মহাকুম্ভ দেখিয়েছে সেই পরিমাণ সাফল্য আজ পর্যন্ত ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কোনো এইরকম ধরনের অনুষ্ঠান দেখাতে পারে। তৃতীয়ত হচ্ছে যেটা সবচেয়ে কঠিন ওনার কাছে, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকার যারা আছেন, বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, এটা খুব লক্ষণীয় যে এত অব্যবস্থা, এত চূড়ান্ত রকমের অব্যবস্থা, মারা যাওয়া, মৃত্যু, বিভিন্ন ভাবে মৃত্যু, যে পদপিষ্ট হয়ে, কখনো ট্রেনে উঠতে গিয়ে, কখনো মহাকুম্ভে স্নান করতে গিয়ে, সমস্ত ক্ষেত্রে যা যা হয়েছে, কত সংখ্যায় মারা গেছেন আমরা খুব একটা জানি না। কোনো ব্যাপারে একমাত্র উত্তরপ্রদেশ সরকারের যোগী প্রশাসন ছাড়া কেন্দ্রীয় নেতৃত্বকে তার পাশে এসে দাঁড়াতে আমরা এখনো দেখিনি। যে কেন্দ্রীয় নেতৃত্বের অমিত মালবিয়া সামান্য পান থেকে চুন খসলেই তিনি অন্তত 10খানা টুইট করেন, এক্ষেত্রে তাকেও, এমনকি তাকেও, সম্বিত পাত্রাকে, কাউকেই সেইভাবে আমরা এসে কিন্তু অমিত শাহ তো একদম নীরব, নিশ্চুপ, এটা নিয়ে সবাই কোনো কথা বলছেন না। না, এবারে যখন যেদিন ঘটনা ঘটেছিল মহাকুম্ভে, যেদিন মারা গেল সবাই, পরপর যখন গেছেন, তখন এটাও খুব দেখবার মতন যে সেটা সন্ধে পর্যন্ত প্রায় যোগী আদিত্যনাথ সেটা মানেননি, বলতে চান। প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন, টুইট করেছেন, রাষ্ট্রপতি করেছেন, প্রধানমন্ত্রীর পরেই রাষ্ট্রপতি টুইট করেছেন। তারপরে সন্ধেবেলায় তিনি খুব বিহ্বল হয়ে বলেছেন কিছু পুণ্যার্থী মারা গিয়েছে, এবং তারপরে শেষ কথাটি বলেছিলেন, খুব উল্লেখযোগ্য কথা। শেষ কথাটা কি ছিল? যে তবে সবাই হুড়োহুড়ি করার জন্য, তাড়াহুড়ো করার জন্য ব্যারিকেড ভেঙে ফেলায় এই ঘটনা ঘটেছে। এটা মানেটা কি? এই মানেটা হচ্ছে এর মধ্যে প্রশাসনের ত্রুটি নেই, এটা বলা হচ্ছে, অশ্বত্থা মাহাতো বলা হচ্ছে আর কি। ইতিগজটা এইটা, ইতিগজটা কি? এটা প্রশাসনের কিন্তু গাফিলতি নেই, কার্যত দোষীটা হচ্ছে কিন্তু এই সমস্ত যারা করেছে এই সমস্ত পুণ্যার্থী বা ইয়ে দিয়ে। এবং আমি জানি না সেখান থেকে যদি এমন কোন পুণ্যার্থীকে খুঁজে পাওয়া যেত সিসিটিভিতে, যে যিনি কোন রকমে এটাকে ভাঙবার চেষ্টা করছেন বা এগিয়ে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার বিরুদ্ধেও যে কোনো দেশদ্রোহিতার মামলা এনে তাকে ধরে নেওয়া হতো না, এবং আমি বিশ্বাস করি না। এই ভারতবর্ষে এখন সবই সম্ভব। এটা হতে পারত, হয়নি সেটা, কারণ সেটা হলে আরো বেড়ে যেত বলে, কিংবা কেন্দ্রীয় সরকারের সমর্থন নেই বলে এটা বোধহয় করা হয়নি। কাজে এখন মোদিকে আমি যেটা শুনেছি, যে ভাষণটা তুমি যেটা বললে, এক্স্যাক্টলি উনি সেটা বলেছেন, শেষে বলেছেন, কিন্তু শেষে যেটা বলেছেন সেটা নিয়ে যতটা করতালি, এবং লিখে নিয়ে এসেছিলেন, একেবারে প্রস্তুতি নিয়ে খুব লিখে নিয়ে এসেছিলেন, এবং সোৎসাহে তিনি ভেবেছিলেন যে যতটা সোৎসাহে সবাই তাকে খুব এই লেখার জন্য, এই বলার জন্য তাকে, যাকে বলা হয়, ধন্যি ধন্যি করবে, কিন্তু আগের সমস্ত বক্তব্যে আমরা দেখেছি খুবই করতালি জুটছিল তার। এই কথার সময় সেরকম ভাবে খুব একটা সবাই মিলে খুব দাঁড়িয়ে উঠে তাকে অভিবাদন জানায়নি, কারণ তারাও বোধহয় ভাবেনি যে হঠাৎ করে যোগী এইরকম ভাবে উত্তেজিত হয়ে যাবেন। কেন উত্তেজিত হয়ে যাবার কারণ তার আছে। কারণটা হচ্ছে এটাই যে আমি তোমাকে বলতে পারি দুটো জিনিস এর ক্ষেত্রে। একটা হচ্ছে উনি যে পরিমাণে, যারা যোগী সরকারের, উত্তরপ্রদেশ সরকারের গুণগান করে থাকে, যারা সেই সমস্ত মিডিয়া, প্রচুর মিডিয়া আছে, তারা তাকে উপকার করে, পরোক্ষে উপকার করে, তাদের কিন্তু তিনিও যথেষ্ট উপকার করেন, প্রচুর টাকার বিজ্ঞাপন দেন। এবং এটা রুবেন ব্যানার্জির একটি বই আছে, মিসিং এডিটর বলে, হ্যাঁ, সেখানে খুব পরিষ্কার ভাবে লেখা আছে যে কিভাবে এখন তখনকার আউটলুকের কাভার স্টোরি বন্ধ করে দিয়ে পুরো পাল্টে দেওয়া হলো দুদিনের মাথায়, কারণ সেটা যোগীর বিরুদ্ধে ছিল। এবং যোগী কত টাকা দেয় সেখানে সেও লেখা, ইন্ডিয়া টুডেতে কত টাকা দিতে সেটাও লেখা ছিল, এটা সমস্ত আছে সেখানে। কাজে এখন সে টাকার পরিমাণ নিশ্চয় আরো অনেক বেড়েছে। কিন্তু সমস্যা হলো সোশ্যাল মিডিয়াকে আটকাতে পারা গেল না। ওনারা ভেবেছিলেন সোশ্যাল মিডিয়াকেও আটকানো যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আটকানো গেল না যে কোনো কারণে। এবং সেই যে গেল না, তার ফলে
উনি এত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। ব্যতিব্যস্ত হলেন এই কারণে, বিজেপির যে আইটি সেল সেটা কিন্তু পাল্লা দিয়ে এটাকে কোন রকম ভাবে এটাকে আটকানোর চেষ্টা করলো না, সেটা আমরা লক্ষ্য করলাম, সেটা হলো না। এবারে যোগীকে প্রথম লক্ষ্য করতে দেখো, প্রথম বলছেন যে এর চেয়ে বড় কিছু আজ পর্যন্ত ধর্মীয় উন্মাদনা বলবো না, উন্মাদনা বলছেন না, উনি বলছেন এই যে আবেগ। উদ্ধাত্তবাদের কথা, হ্যাঁ উদ্ধাত্তবাদের কথা, আবেগের কথা, ধর্মীয় আবেগের কথা বলছেন, তা এই পর্যন্ত হয়নি। আমার একটা মনে পড়ে গেল, যখন এই জিয়াউল হক যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, তার একটা ছিল যে তিনি একটা প্যান পাকিস্তান টাইপের, মানে প্যান ইসলামিক স্টেট গুলো নিয়ে তিনি একটা বিরাট কনফারেন্স করবেন, এবং করেও ছিলেন একবার। তাতে প্রচুর দেশ যারা ইসলামিক দেশ তারা সামিল হয়েছিল। সাংঘাতিক ব্যাপার করেছিলেন, প্রচুর টাকা দিয়ে, প্রচুর ইয়ে টিয়ে দিয়ে। কিন্তু সে তো করেছিলেন, সে তো হয়েও ছিল খুব সাকসেসফুল, এবং সেটা ছিল কিছুদিন তার রেশ। তারপরে পাকিস্তানের কি হয়েছে আমরা জানি, সেই ধর্মীয় আবেগের ফলে দেশটা কোথায় গেছে সেটা আমরা দেখেছি। কাজে আমরা অতীত আর ভবিষ্যৎ না মিলিয়ে বর্তমানে যদি আসি, এই ধর্মীয় আবেগের ফলে কোথায় গেলেন যোগী সেটাও বোঝা দরকার। যোগী এটা প্রমাণ করলেন যে তিনি সাধু সন্ত হিসেবে কিরকম আমরা জানি না, কিন্তু প্রশাসক হিসেবে তিনি একেবারেই ব্যর্থ। এবং তিনি তার যে সমস্ত ক্রোধ, তার যে ক্ষোভ, তা মানে কিছুতেই প্রশমিত হচ্ছে না। তার কারণ যেভাবে তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, আর তিনি সেই সমালোচনার মুখোমুখি হয়ে আর নিজেকে আটকাতে না পেরে এইরকম ভাষায় তিনি কার্যত সবাইকে, যাকে বলা হয় কি বলবো, গালাগালি বলা যায়, তাছাড়া কি বলবো, এইরকম ভাষায় তিনি সবাইকে উত্তর দিলেন। কেন উত্তর দিলেন? তার কারণ হচ্ছে, প্রথম কথা, যদি কেউ সত্যি প্রশাসক হন তাহলে তিনি প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হবেন। উনি তো প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ নন। দেখো, লক্ষ্য করো, দুটো জিনিস আছে। এই যে ফারাকটা কেন বলি, প্রথমত ওনার সে বলা উচিত ছিল যতজন মারা গেছেন, যদি একজনও মারা গিয়ে থাকে তাহলে দায়টা প্রশাসনের, এবং যারই হোক তার নিজের ঘাড়ে যদি না নিতে চান তাহলে অন্তত some heads should have rolled, কোনো মাথা তো যেত। কাউকে বলতেন উনি যে না, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবং দুজনকে করেছি, সাসপেনশন হয়েছে। উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন 3 জনের একটা কমিটি করা হয়েছে, মনে আছে তোমাদের, সবাই মনে আছে, 3 জনের একটা কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি। সেই কমিটির কি হলো তিনি জানাতেন, প্রথমত বলতেন এই 3 জন কমিটি করেছে, এই দেখুন আমরা কোনো জিনিস ছাড়বো না, আমরা কাউকে ছাড়বো না, একজন পুণ্যার্থীরও যদি কোনো বিপদ হয়ে গিয়ে থাকে, মারা গিয়ে থাকে, তার দায় আমরা কখনো এড়াতে পারি না। এই কথাটা তিনি বলতে পারলেন না, সেই জন্যে হি কুড নট রাইজ টু দি ওকেশন, পারলেন না, নিজেকে প্রশাসকের সেই ভূমিকায় নিতে পারলেন না। বরং কি করলেন, তিনি নিজেকে নামিয়ে ফেললেন। আরো কি বললেন আমরা তো জানি, তুমি যেটা বললে এই কথাগুলোই বললেন। যার যেদিকে দৃষ্টি, শুয়োরের কথা বললেন, ভাগাড়ের কথা বললেন, শকুনের কথা বললেন, অব্যবস্থার কথা বললেন, বলছেন পর্যটকরা ঘুরেছে, যারা পুণ্যার্থী তারা পুণ্য পেয়েছে, অমুক তসুক বিভিন্ন কথা বললেন, এই সমস্ত কথা বললেন। এই যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মধ্যে তো কোনো যুক্তি নেই। আচ্ছা, কেন যুক্তি নেই? কারণ যদি কেউ শুধুমাত্র আবেগের উপর ভর করে প্রশাসকের ভূমিকায় আসেন, তিনি আর যাই হোক যুক্তি মানতে রাজি হবেন না। যার জন্যে তিনি কার্যত এমন এমন কথা বলে ফেলেন যে কথাগুলো তার কোনো যুক্তি তো নেই, বরং তিনি আরো বেশি সমালোচনার মুখে পড়েন। মোদি মন কি বাত করেন, কিন্তু মোদি কখনো এইসব দিকে যান না, তিনি খুব সতর্ক পদচারণা করেন। আমরা জানি তিনি কি করেন, তিনি কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেশটাকে আমি জানি, কিন্তু এই সব কথা বলেন না। তিনি কি বলেন, যোগী কি বলেন, এরা প্রথমত উনি কি যারা সমালোচক এবং বামপন্থী তিনি একসঙ্গে জুড়ে দিচ্ছেন এইটা, বা বরাবর প্রথম থেকে এই করে সমালোচক যারা, তাদের প্রত্যেককে তিনি আরো একটা জায়গায় জড়ো করে দিচ্ছেন। তিনি কিন্তু ভুলে যাচ্ছেন যে তার বিরুদ্ধে যে শক্তি, তারা সব একজোট হয়ে যাবে এরপর। 1 নম্বর। 2 নম্বর, তিনি বলছেন কি, তোমাদের চাও তোমরা যে তোমাদের ছেলেরা ইংরেজি মিডিয়ামে পড়বে, আর
অন্যরা পড়বে, আর তোমাদের ছেলেরা উর্দু শিখবে, উর্দু শিখে মৌলবী হবে। উনি জানেনই না, বোধহয় ভুলে গেছেন যে উত্তরপ্রদেশে একজন ছিলেন, একজন নেতা, বিজেপির নেতা, খুব নামকরা নেতা, এবং তার উর্দু বলার জন্য সারা দেশে খ্যাতি ছিল, তার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। উনি ভুলেই গিয়েছেন, আর ভুলে যাওয়া স্বাভাবিক, ওনার সেই কথা মনে রাখা হয়তো দরকার নেই। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর উর্দু এত এত, তিনি উর্দু কবিতাও লিখেছেন, উনি জানেন না, সম্ভবত জানেন না, কিংবা ভুলে গিয়েছেন। কাজে যুক্তির ধার এনারা ধারেন না। উর্দু ভাষাটা কোথা থেকে এসেছে তাও ওনারা জানেন না, হিন্দি ভাষাটা কোথা থেকে এসেছে তাও এনারা জানেন না, মানে কথা শুনে মনে হয়। আমি ওনার কথা যুক্তি ধরছি না। এবারে তুমি যেটা বললে যে রাগটা কেন হচ্ছে, এই রাগের বহিঃপ্রকাশটা কিন্তু অন্দরের কোন্দলটা খানিকটা অবশ্যই প্রকাশ করে দিচ্ছে। তুমি যেটা হয়তো বলতে চাওনি এখনো, বা আমাকে জিজ্ঞাসা করনি, আমি তার আগেই না, বলছি। আমি সেই আভাসটা দিয়েছিলাম প্রথমে মুখবন্ধে। হ্যাঁ হ্যাঁ, যে তুমি তাই দিও। হ্যাঁ, যে প্রধানমন্ত্রী আগে টুইট করে দিলেন, পরে হ্যাঁ ঠিক পরে ঠিক, আপনি এসেছেন, এক্স্যাক্টলি, হ্যাঁ আমরা সেটা এটা তো, আসছিলাম এটা। হ্যাঁ, সেই সেইটা তুমি বলছো, সেই কথাটা আমি বলছি এই আমি জন্য গৌতম দা আপনাকে এই যে প্রসঙ্গটার আগে এইখানে একটুখানি একটু হ্যাঁ ইন্টারাপ্ট করছি। সেটা যে এই প্রসঙ্গটা আমরা আরেকটু বিস্তারিত ভাবে পরে আসছি। আমরা হ্যাঁ দেখেছিলাম যেটা আপনি বলছিলেন, এইবার বলতে বলতে আমার হুম একটা জিনিস মনে পড়লো। আগে হুম কুম্ভতে অব্যবস্থা হয়, মানুষ মারা যায়, এটা খুব একটা নতুন কিছু নয়, এটা হয়েছে, না আগেও হয়েছে। হুম কিন্তু হুম তখন এরকম ইভেন্ট করা হয়নি, এবং সেটা হুম আমার মনে হয় হুম যে কোনো কোনো মুখ্যমন্ত্রী এটাকে ইয়ে করে যে পরবর্তী তার উচ্চাকাঙ্ক্ষা, হুম এটা তার বহিঃপ্রকাশ কিন্তু কখনো আসেনি। আমরা হুম 2013 সালের যে ঘটনাটা নিয়ে এখন বিজেপি সবসময় সামনে রাখে, 2013 সালে অনেক লোক মারা গিয়েছিল সেই পদপৃষ্ট অনেক হওয়া লোক আছে। সেরকম। হুম এবং তখন মেলার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর অত্যন্ত, অখিলেশ যাদবের অত্যন্ত কাছের লোক আজম খান। হ্যাঁ, হুম আজম খানকে কিন্তু সেই ঘটনার জন্য পদত্যাগ করানো হয়েছিল, মানে করা হয়েছিল হুম বা করানো হয়েছিল, যাই বলি। হুম হ্যাঁ, এটা কিন্তু নিদর্শন আছে, এইটা কিন্তু অর্ধসত্য বলা হয় যে সেই সময়ও তো হুম হয়েছিল, সেই সময় এরকম হয়েছিল, হুম নেহরুর সময় হুম হয়েছিল। কিন্তু হুম এই নিদর্শন আছে আজম খান, এটা কখনো বলা হয় না যে আজম হুম খানকে পদত্যাগ করানো হয়েছিল। আমি হুম এই তথ্যটা, আমি এই জন্যে আমি মনে হয় যে আপনি যে প্রসঙ্গটা বললেন, সেটাতে হুম বোধহয় এটা ইয়ে হয় যে ঠিক। আহ, যে মোদি যদি এটাকে ইভেন্টে পরিবর্তিত না করতেন, তাহলে হয়তো হুম তার প্রতি দায়টা আমরা হুম আমরা মনে করতাম এরকম অবস্থা হয়। দ্বিতীয় যে প্রশ্নটা, যেটা যেটা আপনি এবার আমরা আসবো, যেটা যে তার আগে না, আপনাকে এই একটা। এই প্রসঙ্গ এই এই একটা সুব্রত, হ্যাঁ, বলুন বলুন সরি বলুন। টু না, বলুন। ইন্টারাপ্ট, একটা কথা বলার আছে। হুম। এর আগেও হয়েছে, একটা খুব খাঁটি কথা, সব জায়গায় হয়। আচ্ছা। দুটো জিনিস আগে ছিল না। একটা জিনিস ছিল না যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো একজন রাষ্ট্রপ্রধান বা রাজ্যের যিনি প্রধান প্রশাসক তিনি আমন্ত্রণ জানাচ্ছেন, তা ছিল না। তা ছিল না, ঠিক এখানে বলেছেন। আমন্ত্রণ জানান। এটা আমি আমন্ত্রণ জানিয়ে যদি লোককে মৃত্যুর মুখে ফেলে দিই, তাহলে দোষটা কার হয়? যিনি আমন্ত্রণ করেছেন, আমন্ত্রণ কর্তার দোষ হয়, অন্য কারোর দোষ হয় না। যখন সামান্য জিতেন্দ্র তেওয়ারি যখন কম্বল বিতরণের জন্য মঞ্চ করেন এবং সেখানে মারা যান কেউ কেউ, তখন তাকে আদালতে গিয়ে বলতে হয় তার দোষটা কোথায় বা তার দায়টা কোথায় ছিল। ঠিক। এটা সামান্য জিনিসের ক্ষেত্রে। আর সেখানে এইরকম ভাবে উনি বলছেন যে 56 কোটি, কিছুদিন আগে বলেছেন 56-60 কোটি লোক এর মধ্যে স্থান করেছেন। হ্যাঁ, তো করবেন না কেন? ভারতের যে পরিমাণ লোক, একটা রিলিজিয়াস কান্ট্রি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা এসেছেন, তারা মহাকুম্ভে স্নান করেছেন। আমি যে জানি, আমরা বাড়িতে বাড়িতে আছে মহাকুম্ভে স্নান করার জন্য অনেকে, এখানেও প্রচুর ডাক্তার, বুদ্ধি, ইঞ্জিনিয়ার সব গেছে, আমরা জানি সেটা। এটা কিন্তু তারা গিয়ে থাকেন, এমন তো নয় যে আজকে নতুন যাচ্ছেন। কিন্তু আমন্ত্রণ করে ডাকা, এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমি ডাকছি, তোমরা এসো এসো এসো, কবে আসবে, তোমাদের জন্য এত ব্যবস্থা করেছি, করে কি ঠিক। করলাম? করে বড় লোকদের জন্য পন্টুন গুলো খুলে দিলাম, এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, তাদের জন্য পন্টুন ব্রিজ গুলো খুলে দিলাম। আর 2 থেকে 3 খানা ব্রিজ খুলে রাখলাম এই সমস্ত সাধারণ দরিদ্র একেবারে মানে প্রত্যন্ত এলাকার, প্রান্তিক এলাকার মানুষজনের জন্য। এটা আমরা করলাম, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তার দায়টা এখানে করা উচিত ছিল। কিন্তু আরেকটা জিনিস, এই যে একটা, দ্বিতীয়ত হচ্ছে বিজেপি সরকারের আমলে কেউই দায় স্বীকার করে পদত্যাগ করে না। যদি মনে হয় আগে কেউ করেনি, তো তোমরা তো আলাদা করতে পারতে, তোমরা তো পার্টি উইথ ডিফারেন্স বলেছিলে। তোমাদের ঐশ্বিনী বৈষ্ণবও করেন না, পরপর রেল দুর্ঘটনা হয়ে যায়,
উনি ভাবেনও না যে ওকে পদত্যাগ করতে হবে, বা ওনাকে বলাও হয় না। ওনার বিরুদ্ধে কোন রকমের আজ পর্যন্ত কোনো ওনাকে সেন্সর করা হয় না, যোগীকেও তাই। সেই জন্য এনারা এইটা ভাবেন না। হ্যাঁ, নেক্সট এবার বলো। আমরা যেটা এবারে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যে এর পেছনের রাজনীতিটা আমরা একটু বোঝার চেষ্টা করব গৌতমদার কাছ থেকে। আমরা দেখেছিলাম যে আহ, আহ, এর আগে যে ধর্মীয় আখড়াগুলো আমাদের দেশে আছে তারা সবসময় আমাদের রাজনীতির সঙ্গে খুব সম্পৃক্ত হয়ে যায়, এবং যখন বিজেপি নরেন্দ্র মোদী সরকারে আসেননি তখন আমরা দেখেছিলাম যে ধর্মসংঘগুলো প্রথম কিন্তু নরেন্দ্র মোদীর নাম উত্থাপন করেছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, এবং সেইটাই পরবর্তীকালে বিজেপি মেনে নেয় বা মানতে বাধ্য হয়, আমরা যাই যেভাবেই দেখি। তো এবারে কি আপনার মনে হয় যে এই ধর্মসংঘগুলো তাদেরকে দিয়ে যোগী নিজের নামটাকে ইয়ে করে নিতে চাইছিলেন, অনুমোদন করিয়ে নিতে চাইছেন, যাতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে, কারণ হিসেব মতো 75 বছর নরেন্দ্র মোদীর হয়ে যাবে, তার অবসরের সময় চলে আসছে, এখন অমিত শাহ হবেন না যোগী আদিত্যনাথ হবেন, এই যে লড়াই, এই লড়াইয়ে যদি ধর্মসংঘকে পাশে পান যোগী, তাহলে কি তিনি একটু এগিয়ে যাবেন বলে তার ধারণা? তিনি কাকে কি পাবেন সেটা তো পরের কথা। সবচেয়ে বড় কথা, শঙ্করাচার্য তো তাকে ছাড়েননি, আমরা দেখলাম। শঙ্করাচার্য যে পরিমাণ, যে ভাষায় তার তীব্র নিন্দা করলেন যখন এই জন্য মারা গেলেন 18, এমনকি তিনি বললেন একদিনের জন্য এরা শোকসভাও করলো না। সে শঙ্করাচার্য তো তাহলে এই দলে পড়ছেন যে শকুন এবং হ্যাঁ এর কথা বলেছেন যারা, হ্যাঁ তাদের হ্যাঁ, দলেই পড়ছেন। আমি তো সেইটাই, হ্যাঁ তাদের দলেই পড়ছেন, অবশ্যই পড়ছেন, কিন্তু তিনিও খারাপ। শঙ্করাচার্য সম্পর্কে বলতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, ভারতের এই যে অধ্যাত্মবাদের যদি কথা বলো, ভারতের যে ধর্মীয় কথা, আমি ধর্মের, আমার নিজের ব্যক্তিগত আমি কথা বলছি না, ধর্মের কথা যারা মানে তারা ভারতবর্ষের 4জন শঙ্করাচার্যকে একজন অন্যতম প্রধান বলে বলা হয় ধর্মের বিষয়, হিন্দু ধর্মের বিষয়, বিশেষ করে অধ্যাত্মবাদের প্রশ্নে। কিন্তু এই শঙ্করাচার্য বিশেষ করে প্রচন্ড যেভাবে বলেছেন এই যোগী সম্পর্কে, এই যোগীর সরকার সম্পর্কে, সেটা মানে কি বলবো আর, অত্যন্ত তিনি পদত্যাগ কড়া করতে ভাষায়, বলেছিলেন, তিনি একদম বলেছিলেন কড়া এর মধ্যেই ভাষায়, পদত্যাগ করা উচিত। পদত্যাগ করা উচিত, কড়া ভাষায় নিন্দা করেছেন। শুধু তাই নয়, এই নিয়েও তাকে বলা হয়েছিল, বারবার তিনি বলেন বলে তাকে বলা হয়েছিল আপনি কংগ্রেসকে সমর্থন করেন। তখন উনি বলেছেন, উনি একটা কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা, আমি রাজনৈতিক ভাবে কাকে সমর্থন করি সেটা কোনো বড় কথা নয়, আর আমি কংগ্রেসে করলেই বা তাতেই বা কার কি এসে গেল, একদম এই কথা বলেছেন। কিন্তু উনি বলছেন ধর্মের বিষয়ে, ধর্মীয় ব্যাপারে আমি এটা বলতে চাই যে ওনার এই যে সমস্ত কাজটা যেভাবে মারা গেছে, এটা ওনার প্রথমে ওই তুমি যেটা বললে পদত্যাগ করা উচিত ছিল, এদের স্মরণে শোক প্রস্তাব আনা উচিত ছিল, বিভিন্ন রকম কথা বলেছেন। কাজে উনি যে এটা ঠিকই যে অনেকে ধর্মীয় বিভিন্ন সংঘ তাকে হয়তো সমর্থন করবে ভেতরে ভেতরে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে সমস্ত ধর্মীয় সংঘগুলো কিন্তু তাদের মধ্যে একটা অন্তঃসলীলা, সরস্বতী নদীর মতো একটা অন্তঃসলীলা নদী আছে, সেটা হচ্ছে রাজনীতি। তারা রাজনীতিটা বোঝেন, তারা লক্ষ্য করছেন যে মোদি কি চাইছেন, কেন্দ্রীয় সরকার কি চাইছে, সেটাও কিন্তু তারা লক্ষ্য করছেন। তারা নেমেই একটা পার্টিশন রাজনীতির মধ্যে পড়ে গিয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন করতে চাইবেন না। হ্যাঁ, পর মোক্ষ লাভ যখন হবে হবে, মৃত্যুর পরে মোক্ষ লাভ হবে, কিন্তু তার আগে মোক্ষ লাভ তারা কেউ করতে চান না। কোনো ধর্মীয় নেতা আজ পর্যন্ত করতে চাননি, তার আগেই মোক্ষ লাভ করে যাব, এটা করেননি। বেঁচে থাকার সময় যা যা পাওয়ার সমাজ থেকে, সংসার থেকে, তা তারা পেয়ে থাকেন, এবং এইটা পাওয়ার কথাই তারা ভেবে থাকেন বরাবর। কাজে সেই ব্যাপারে তারা কেউ মুখ খুলে এভাবে বলবেন না যে অসাধারণ হয়েছে যোগীজির আমরা প্রশংসা করছি, তা কেউ এইভাবে আমি বলতে শুনিও নি, কারোর কাছে শুনি। যোগীজি হয়তো ভাবছেন যে ভবিষ্যতে তার যাতে কোনো রকমের এই উত্তরণের ক্ষেত্রে, রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়। এটা ঠিক যে একটা সময় একটা ধারণা, পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের মোদিজির পরে যোগী আদিত্যনাথই হবেন ভারতের প্রধানমন্ত্রী। কারণ যদি আরো হিন্দু রাষ্ট্রের দিকে যেতে হয়, হিন্দু রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যোগীর মতো আর কেউ নেই। তিনি এক এক কথায় বুলডোজার চালিয়ে দেন, তিনি এক কথায় সমস্ত জায়গায় এরকম ভাবে বিভিন্ন জায়গায় যা যা করেন, ধর্মের ব্যাপারে তার কোনো রকমের
কোন রকমের কোনো সাম্প্রতিক সম্বলের ঘটনা তার উদাহরণ। হ্যাঁ, সমস্ত বিষয়। কিন্তু কেন্দ্রীয় সরকার কি চাইছে, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কি চাইছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এত সহজে হতে দেবেন তার একজন রাজনৈতিক প্রতিপক্ষকে নিজের দলে উঠতে দেবেন? এটা কখনো হয়? কখনো উঠতে দেওয়া যায় না, এটা জানার কথা। কারণ মোদী মনে করবেন তিনিই তো নিয়ে এসেছেন যোগীকে, আবার তিনিই তো বসিয়েছেন, তাহলে তারই অধিকার আছে তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন। এটা মনে করতে পারি, ভেতরে কি ভাবছেন আমরা জানি না, কিন্তু ভাবে ভাবে বা রাজনৈতিক যেটা বুঝতে পারি, তো রিড বিটুইন দ্য লাইন্স কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে, মোদী একটি কথাও বললেন না, অমিত শাহ একটি কথাও বললেন না, কেন্দ্রীয় নেতৃত্ব একটি কথাও বললেন না এই সমস্ত বিষয় নিয়ে, চুপ করে থাকলেন। বরং প্রথম দিনই শোক প্রস্তাব পাঠানো হলো, এটা হয়েছে। এই যে অপদার্থটা, ব্যর্থতাটা, এটা কখনো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে কখনো সমর্থন করবে না, বা বিজেপি তার পাশে এসে দাঁড়াবে না। কাজে এখন যোগীকে প্রাণপণে চেষ্টা করতে হবে নিজের এই যে তার নিজের আমি যে শেষ কথা, আমি যে ঠিক বলেছি, আমি যে ঠিক করেছি, এত বড় একটা মানে যাকে বলা হয় ঘটনা ঘটিয়ে, মানে ঘটনা মানে মহাকুম্ভকে তো তিনি মনে করছেন যে আজ পর্যন্ত পৃথিবীতে এরকম ধরনের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হয়নি। কাজেই সেখানে তার ব্যর্থতাটা তিনি কি করে বন্ধ করবেন, কি করে তার মুখ বন্ধ করবেন, সেই চেষ্টাটা তাকে করে যেতে হবে, এর পরেও করে যেতে হবে। কেন করে যেতে হবে? এই কারণেই করে যেতে হবে যে যদি ভবিষ্যতে তাকে এই পথে থাকতে হয়, যদি রাজনীতি দৈবিক উত্তরণ তার হতে হয়, তাহলে তো এই হিন্দু সমাজের হিন্দুত্ববাদ ধরেই তাকে উঠতে হবে, এর বাইরে তো আর কোনো জায়গা তার নেই। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা 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 কেন দিচ্ছি, হঠাৎ আমার স্ট্রাইক করলো। এনডিটিভি নাম করেই বলছি, এনডিটিভি হচ্ছেন মালিক হচ্ছেন আদানি। আদানি হচ্ছেন প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, সবাই জানে, এর মধ্যে কোনো লুকোচাপা নেই। এখন সেই আদানির এনডিটিভিতে শ্যাম সোরেন, প্রাক্তন আমাদের বিদেশ সচিব, যে ভাষায় এই আমাদের যোগীর অ্যাডমিনিস্ট্রেশনের নিন্দা করলেন, কড়া নিন্দা, এবং সেটা যেভাবে চললো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায়, সেটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে এইটা কি করে ওরা এইটা ইন্টারেস্টিং গৌতম দা। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে যে যারা আমরা গদি মিডিয়া বলি, যারা কুম্ভ করছিল, তাদের একটা খুব বড় অংশ যোগীর সমালোচনায় কিন্তু মুখর হয়েছে, এবং তাদের এমন ভাবে দেখাচ্ছে যেন তারা জনগণের সঙ্গে আছে, মানে একটা এমন এটা তৈরি করছে, যে ন্যারেটিভ তৈরি করছে যেন তারা প্রকৃত সাংবাদিকতা করছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যেরকম করছিল স্বাধীন সাংবাদিকতা করছে, এইটা কিন্তু দেখা যাচ্ছে। এই রাজনীতিটা আমি তো বলছি না যে শ্যাম সোরেন কি কেন দেখাবার দরকার, এতক্ষণ ধরে বলছেন, তিনি বলছেন ওনার এই ব্যর্থতাটা ওনাকে স্বীকার করতে, এবং বিগেট্রি, বিভাজনের নীতি উনি চালান, এইরকম কেউ চালায় না ভারতবর্ষে গণতন্ত্রে বিপন্ন এইরকম লোকেদের দিয়ে হাতে, এই কথা উনি বলছেন, এবং কথাটা এনডিটিভিতে প্রচারিত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত এটা প্রচারিত হচ্ছে, এবং বহুল ভাবে। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে এটা কোনো একটা ইঙ্গিত না পেলে কি এটা চলতে পারে? আমার মনে হয় না। এইটা খুব, এই জন্যে যোগীর, ওইটাই বললাম, তিনটে এজেন্ডা। একটা তো হচ্ছে যে আমাকে প্রমাণ করতে হবে এটা বিশ্বের সর্বত্র, এর চেয়ে বড় কিছু হয়নি। দ্বিতীয় কথা বলতে হবে যে আমি প্রচন্ড সফল, এই এত সফল আজ পর্যন্ত। কেন সফল? কারণ হিন্দুত্ববাদের প্রচারের ক্ষেত্রে আমি একদিকে রামলালাকে প্রতিষ্ঠা করেছি, আবার একসঙ্গে মহাকুম্ভকে প্রতিষ্ঠা করলাম, দুখানেই করলাম আমি। হ্যাঁ, এরপরে তো আরেকটা আছে, যাই হোক, শিবরাত্রির ব্যাপার আছে, সেটা তো পরের ব্যাপার। মোটামুটি এটা করেছি, এটা প্রমাণ। এবং তৃতীয় কথা হচ্ছে তাকে প্রমাণ করতে হবে যে বিজেপির কাছে তার যে যোগ্যতা, তিনি যে ব্যর্থ নন, তিনি অত্যন্ত, বিজেপির কাছে প্রমাণ করা আর সাধারণ মানুষের কাছে প্রচার করা দুটো তো এক নয়। কাজেই বিজেপির কাছে সে প্রমাণ করাটা তার কাছে সবচেয়ে কঠিন। তার জন্যেই তার ভেতরের ক্ষোভ, ক্রোধ, অপোজিশন, বিরোধীদের প্রতি হচ্ছে খানিকটা আগে যেটা বলা হতো ঝিকে মেরে বউকে শেখানো, বা এই ধরনের কথা, হ্যাঁ, সেই ধরনের ব্যাপারটা ওনাকে করতে হচ্ছে, এটা আমার ধারণা। গৌতম, তো আমি একটা জিনিস বেশ কিছুদিন আগে লোকসভা ভোটের পরে আমি লখনৌয়ের কিছু প্রবীণ সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম।
তারা একটা জিনিস জানিয়েছিলেন যে সেই সময় মোটামুটি প্রায় স্থির হয়ে গেছিল যে যোগীকে সরিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। এবং সে ব্যাপারে অমিত শাহ ভীষণ অনেকটা এগিয়ে গেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আরএসএস এর চাপে সেটা করা যায়নি। কারণ আরএসএস তার পোস্টার বয় যোগী, যে তারা চেয়েছিল যে যোগীকে রাখা হোক, কিন্তু তার তার পাশাপাশি তাকে তার ক্ষমতা অনেকটাই কমিয়ে দেওয়া, সেগুলো তাকে মেনে নিতে হয়েছিল, আরএসএসকেও মেনে নিতে হয়েছিল। একজন উপমুখ্যমন্ত্রী পাশে বসে, হ্যাঁ, দুজন উপমুখ্যমন্ত্রীকে বসিয়ে দেওয়া, এগুলো তাকে মেনে নিতে হয়েছিল। তাই যোগীর একটা সর্বশেষ একটা চেষ্টা ছিল যে নিজেকে তুলে ধরার জন্য এই কুম্ভ, সেটা ধর্মসংঘর মাধ্যমেই হোক, যেহেতু অমিত শাহ সেরকম ধর্মীয় ব্যাপারে ধর্মসংঘের কাছে অ্যাকসেপ্টেন্স নেই, মোদির মতো এতটা নেই, হ্যাঁ, তো সেহেতু যোগীর সেটা অনেকটাই অ্যাডভান্টেজ আছে গোরক্ষপুরের ইয়েতে। তো সেই অ্যাডভান্টেজটা তিনি কাজে লাগিয়ে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে আবার ফিরে আসতে চেয়েছিলেন। তো এইখানে এইটাকে ফ্লপ বলে দেখানোর, ফ্লপ তো স্বাধীন মিডিয়া আমরা সবসময় বলছি যে এরকম ভাবে করা উচিত হয়নি, কিন্তু ফ্লপ বলে দেখানোর যে সরকারি রিপোর্ট, একেবারে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে রিপোর্ট কখনোই কেন্দ্রীয় সরকারের অমতে হয়েছে বলে মনে করা যেতে পারে না। এত বড় একটা অনুষ্ঠান যেখানে কোটি কোটি মানুষ স্নান করছেন, তো সেটা কখনোই মনে করা যেতে পারে না যে তাদের অমতে এটা দেওয়া হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে, এবং প্রধানমন্ত্রী, যেটা আপনি উল্লেখ করলেন যে প্রধানমন্ত্রীর টুইট যোগী আদিত্যনাথের আগে চলে আসা, এইটা পরিষ্কার করে দিয়েছে যারা রাজনৈতিক মহল, তারা যে কি খেলাটা ভেতরে চলেছে। এইবার আপনি আমাদের এইটা বিশ্লেষণ করুন দর্শকদের কাছে, যদি আপনার ব্যাখ্যাটা, যেটা যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাহলে কি বিজেপির মধ্যে যে অন্তর্কলহটা প্রকাশ্যে চলে এসে যোগীর এই কুম্ভ মেলাকে ফ্লপ বলে প্রতিপন্ন করার চেষ্টা হবে বা হয়ে গেছে? এখন যোগীর একটা প্রধান চিন্তা আছে, আরেকটা, সেই চিন্তাটা হচ্ছে যে তুমি সেন্ট্রাল পলিউশন বোর্ডের কথা বলবে, এই পলিউশন বোর্ডের রিপোর্ট আসার পরে ইউপির যে পলিউশন বোর্ড, তারা কিন্তু ওই রিপোর্টটা খারিজ করেছিল। তারা বলছে না এই সমস্যা। কিন্তু যেটা সমস্যা হয়েছে, যেটা যোগীকে এখন আটকাতে হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে লোকে, যথেষ্ট লোক, প্রত্যেক দিন 10 জন 15 জন 20 জন করে ভর্তি হচ্ছেন। কারোর পেটে ব্যথা, কারোর ডায়রিয়া, কারোর কলেরা জাতীয় উপসর্গ, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে ওখানে, হচ্ছে বিভিন্ন। মিডিয়াতে আসছে খুব, কিন্তু যতটা বেশি আসা উচিত সেটা আসেনি। আমাদের যেমন আসে না সেরকম করা হয়, এবং বিশেষ করে ইউপিতে বেশিরভাগ মিডিয়াই কিছু এটা বলতে সাহস পায় না, অথবা করতে চায় না, কারণ বিভিন্ন রকমের ব্যবসায়িক স্বার্থ আছে। তো কিন্তু তাও আসছে, তাও বেরিয়ে আসছে। কিন্তু এরপরে যে সেটা আরো বড় আকারে দেখা দেবে না বিভিন্ন গ্রামে, কারণ যারা এসেছে তারা তো শুধু উত্তরপ্রদেশের লোক নয়, সারা ভারতবর্ষ থেকে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। তাদের মধ্যে কার কার কি হবে উই ডু নট নো, পরে হয়তো জানতে পারবো। এইটা আটকানো হচ্ছে একটা বিরাট কাজ আমাদের যোগীর কাছে। এটা এটা না আটকাতে পারলে আরো সমস্যা দেখা দেবে। কিন্তু এইবারে যে তুমি যে প্রশ্নটা করলে, যে কি প্রশ্নটা, আরেকবার বলো। ফ্লপ, যে যোগীকে ফ্লপ দেখানোর চেষ্টা বিজেপির অন্দর থেকেই হবে কিনা? বিজেপির অন্দর থেকে এইটা এখনই দুটো জিনিসে করা মুশকিল আছে। একটা জিনিস হচ্ছে, দেখো এখন বিজেপিকে কিন্তু আরএসএস এর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, বিশেষ করে হরিয়ানার এবং মহারাষ্ট্রের ভোটের পর। আরএসএস সেখানে প্রমাণ করেছে যে তারা না থাকলে কিন্তু বিজেপি জিততে পারতো না। এবং অদ্ভুতভাবে আরএসএস এর কেউ কেউ আড়ালে আবডালে, এমনকি সামনেও বলছেন বহু কথা, যে বিজেপির পাশে তো তারা আছে, তাই তো বিজেপি এরকম ভাবে জিতছে, এরকম কথা বলছে। কাজেই আরএসএস এখন অত চট করে সবকিছু ছেড়ে দেবে না। যাই করা হোক, মোহন ভাগবতী হোক বা আরএসএস এর আরো যারা কর্মকর্তা হন, তাদের সঙ্গে বিজেপির নেতৃত্বে, কেন্দ্রীয় নেতৃত্বে কি বোঝাপড়া হয় সেটা চলবে। তবে মোদী নিজে তো হাইলি অ্যাম্বিশিয়াস লোক, ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। তিনি কাউকে প্রতিপক্ষ হিসেবে মেনে নেবেন না। তিনি যেখানে যেখানে, দেখো লক্ষ্য করো, যেখানে যেখানে মুখ্যমন্ত্রী করা হচ্ছে, তিনি কাদের নিয়ে আসছেন? কোন স্টলওয়ার্ডকে আনছেন না, কোন ইম্পর্টেন্ট মানুষকে আনছেন না, যাদের হওয়ার কথা সবাই জানে, যাদের অন্তত সংগঠন আছে, পরিচিতি আছে, তাদের কাউকে আনছেন না। দিল্লিতেও তুমি দেখলে কি করা হলো, কেউ না, যারা কথা ছিল
কেউ সেখানে বাঁশুরি সরাদু নয়, মোহন তিওয়ারি, কেউ মনোজ তিওয়ারি নয়, কেউ নন। করা হলো এমন একজনকে, সবাই কেউ ভাবেইনি যে রেখা পার্টিকে করা হবে সেখানে মুখ্যমন্ত্রী। এবং অনেক জায়গায় আমরা মধ্যপ্রদেশও দেখেছি, হ্যাঁ, ঠিক বড় উত্তরপ্রদেশেও হ্যাঁ, শিবরাজ চৌহানকে। এইটা উনি করে থাকেন। কেন করে থাকেন? কারণ উনি করে থাকেন, উনি মনে করেন স্ট্যাচারে, তার পলিটিক্যাল স্ট্যাচারে এবং সোশ্যাল স্ট্যাচারে তার চেয়ে অনেক খাটো হতে হবে মুখ্যমন্ত্রীকে, তবেই ঠিকঠাক হবে। তিনি এটা করবেন না যে এমন একজন কেউ মুখ্যমন্ত্রী হবেন যে মুখ্যমন্ত্রী তার কথা অনুযায়ী কাজ করবেন না, বা কোনো সময় তাকে উতরে যাবেন, ওপরে চলে যাবেন, তাকে প্রধানমন্ত্রী কিন্তু কখনো অ্যাকসেপ্ট করবেন না। এটা মনে রাখা দরকার। এটা যোগীজিও জানেন আমার মনে হয়, সেই জন্য যোগীজিকে এখন প্রাণপণে চেষ্টা করতে হচ্ছে এই সমস্ত সমালোচনার মুখটাকে বন্ধ করা, এবং তার জন্য তার মুখ থেকে এই সমস্ত কথা বেরিয়ে আসছে, এরকম অপশব্দ বেরিয়ে আসছে বিধানসভায়। বেরিয়ে আসছে। হ্যাঁ, ধন্যবাদ গৌতম দা। আমরা সুন্দর একটা আজকে আলোচনা আপনি আমাদের উপহার দিলেন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখলেন তাদের কাছে আমাদের আবেদন হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মত আপনারা মনে করবেন অবশ্যই আপনারা লিখে দেবেন। আমরা প্রত্যেকটা কমেন্ট বক্সের মতামত আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়ে আমরা দেখি, এবং আমার অন্য দর্শকরাও আপনাদের মতামতগুলো দেখতে পারবেন। এবং সেই সঙ্গে একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে আমাদের এই ধরনের অনুষ্ঠানকে আরও উৎসাহ দিতে আপনারা অবশ্যই আমাদের এবং এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা খুব খুশি হব। সবাইকে নমস্কার। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ।